নিচে ওখানে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dear students of class 10, how are you? I hope you are well. Alhamdulillah, I'm also well. Okay, today I'm going to discuss you on changing sentence. So this item is very important for you. Question number 6. তো চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো স্টেপ আছে। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা জানো এখানে ডিগ্রি চেঞ্জ আছে, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ থাকবে, তারপর থাকবে তোমার সেন্টেন্স চেঞ্জ। আজকে আমরা সেন্টেন্স চেঞ্জের উপরে কথা বলবো। তো সেন্টেন্স চেঞ্জের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, এই বিষয়গুলো আছে। তো আমার মনে হয় আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন ফিল করো। তো আজকে আমাদের আলোচনা থাকবে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। ওকে, লেটস স্টার্ট। চলো আমরা শুরু করি। তো আমি খুব শর্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, তোমরা আমার লেকচারে পড়ে তোমাদের ওপেন কোয়েশ্চেন করার সুযোগ আছে, তখন আমার থেকে জেনে নিতে পারো। ওকে, তো সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তো আমরা প্রথমে একটা গ্রামার দিয়ে শুরু করি। যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, দুইটার অর্থ একই, সত্য। একটা জিনিস মনে রাখতে হবে, ইন স্পাইট এর পরে অফ হয় আর ডিসপাইট এর পরে অফ হয়, কিন্তু দুইটার অর্থ সেম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে দো অথবা অল, দো অথবা অল দো। এটা অর্থ হচ্ছে যদিও। আর কম্পাউন্ডে হবে কি? বাট। এটা হচ্ছে তার মূল ক্লু। আমরা বিষয়টা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। we will obviously clear the grammar by giving example. ওকে, তো আমরা যে জিনিসটা মনে রাখা দরকার, তোমরা আমার সাথে পড়তে পারো, যে যেখানে আছো আমার সাথে পড়ো। যদি সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে দো অথবা অল। আর কম্পাউন্ডে কি হবে? বাট। ওকে, let's give an example. In spite of his poverty, he is honest. তাহলে আমি কি লিখলাম দেখো, in spite of, in spite of his poverty মানে তাহার দারিদ্রতা সত্ত্বেও, তাহার দারিদ্রতা সত্ত্বেও he is honest, সে সৎ। হ্যাঁ, তাহলে তাহার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ, এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইন স্পাইট অফ এই শব্দটা বাদ দিতে হবে, এখানে কমপ্লেক্স কি শব্দটা হবে না। এখানে এই ইন স্পাইট অফ এর পরিবর্তে ইন প্লেস অফ ইন স্পাইট অফ উই মাস্ট ইউজ ডু অর অলদো। আমরা ইন স্পাইট অফ এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে ডু অথবা অলদো ব্যবহার করব। তো আমরা লিখব শুরুতেই ডু অথবা অলদো, যেটাই লিখি আমরা ডু। আচ্ছা, তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে যদি ক্লোজ হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। আচ্ছা, এখানে তাহলে ডু এর পরে আমাদের সাবজেক্ট লাগবে, এখানে আছে হিজ, তাহলে হিজ এর সাবজেক্ট কি হবে? হি। হিজ এর সাবজেক্ট তোমরা জানো, হিজ এর সাবজেক্ট কি হবে? হি। তাহলে ডু হি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো ভার্ব নাই, হিজ এর পরে প্রভার্টি, হ্যাঁ এটা হচ্ছে নাউন, কিন্তু এখানে ভার্ব নাই। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো ক্লোজে ভার্ব খুঁজে না পাওয়া যায়, তাহলে am is are অথবা was are। আবার বলছি, যদি ক্লোজে কোনো ভার্ব খুঁজে না পাওয়া যায়, তাহলে হয় am is are অথবা was are হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কখন am is are ব্যবহার করব আর কখন was were ব্যবহার করব? হ্যাঁ, ইটস এ গুড কোশ্চেন। তো আমরা যদি দেখি যে এই অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন আমরা am is are এর যে কোনো একটা ব্যবহার করব। আর যদি এখানে দেখি পাস্ট টেন্সে থাকে, আমরা was were ব্যবহার করব। তো দেখো ইজ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই এখানে প্রেজেন্ট টেন্স হবে, তাহলে am is are এর যে কোনো একটা। তাহলে হিয়ার সাথে কি am হবে, ইজ হবে না আর হবে, তাহলে কোশ্চেন হবে, উত্তর হবে
হি এর সাথে স্যার ইজ হবে, তাহলে আমরা লিখবো হি ইজ, দো হি ইজ। আচ্ছা, এখন এই পভার্টি শব্দটাকে, এটা হচ্ছে নাউন আছে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে পভার্টি অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার, পভার্টি অ্যাডজেক্টিভ কি পুয়ার, আমরা লিখবো দো হি ইজ পুয়ার। তাহলে কি আছে দেখো, তাহলে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, যদিও সে গরিব, তারপরে কমা দিয়ে পরের অংশটা লিখতে হবে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে আমাদের এই ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত এই ধরনের বাক্যকে যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি, তাহলে আমরা প্রথমে ইনস্পাইট অফ এর পরিবর্তে লিখব দো অথবা অলদো, তারপর লাগবে সাবজেক্ট, নিজের সাবজেক্ট হচ্ছে হি, যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বকে আমরা আনবো, যদি ভার্ব নেই তাহলে নিয়ম অনুযায়ী ভি ভার্ব হবে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ হবে, হি এর সাথে হবে ইজ, আর এটাকে নাউন বানাতে হবে, সরি এটা নাউন আছে, এটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, পভার্টি অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার, তাহলে দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট, তাহলে অর্থ হচ্ছে যদিও সে গরিব, যদিও সে গরিব সে হচ্ছে সৎ। ওকে, আর তারপর এখানে এসে কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ড হচ্ছে আমি বলেছি বার্ড, হ্যাঁ এটা আরো অনেক সহজ, তাহলে আমরা লিখবো যে মনে করো এই বাক্যটাকে আমরা কম্পাউন্ড করব অথবা এই অংশটাকে আমরা কম্পাউন্ড করব, নো প্রবলেম, তাহলে ধরো এটাকে আমরা কম্পাউন্ড করব, তো আমরা এখানে দো আর অলদো রাখা যাবে, এটা জিনিস মনে রাখতে হবে, এই দো অলদো হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ড, ইন স্পাইট অফ ডিসপাইট হচ্ছে সিম্পলের ওয়ার্ড, আর বার্ড হচ্ছে কম্পাউন্ডের ওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, তাহলে দো অলদো বাদ দিতে হবে, এখানে লিখতে হবে হি, এই ক্লোজটা লিখবো হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, এখানে এই কমার পরিবর্তে এখানে আসে বার্ড হবে, কি হবে বার্ড, তাহলে লিখো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এই অংশটা করব, হি ইজ অনেস্ট, তাহলে এখানে বার্ড বার্ড হলো, তারপর বার্ডের দুই দিকে দুইটা ক্লোজ হয়, হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ হয়, দেখো এই বার্ডের ব্যবহার হচ্ছে, বার্ডের আগে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা প্রিন্সিপাল, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি হলো, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এটাকে যদি কমপ্লেক্স হয় দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, আর এটা যদি কম্পাউন্ড হয় দো অলদো বাদ দিয়ে হি ইজ পুয়ার হি ইজ পুয়ার, এখানে কমাতে হবে বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। ওকে, তাহলে আমরা ইন স্পাইট অফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স কম্পাউন্ড এভাবে করব। আমরা তাহলে আমরা আরেকটি নিয়ম আমরা করব, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমরা ফর্মুলা 1, মনে করো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট এক, সাবজেক্ট যদি এক, সাবজেক্ট এক লিখি তাহলে তোমাকে বুঝালে কি হবে, টু ডট ডট টু প্লাস ভার্বের ওয়ান, আমার সাথে পড়ো টু ডট ডট টু প্লাস ভার্বের ওয়ান, হ্যাঁ যদি থাকে তাহলে কি হবে, এখন হবে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, বুঝে গেছি, প্লাস ভার্বের ওয়ান, এখন হবে ভেরি ডট ডট অ্যান্ড সো, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। দা, মনে করো এই বাক্য এরকম, দা ওল্ড ম্যান, যদি পাস্ট টেন্স যদি ব্যবহার করি তাহলে ওয়াজ টু উইক টু টক, দেখো দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি ওয়াজ ছিল, টু উইক এতটাই দুর্বল, টু টক কথাই বলতে পারছিল না। তাহলে এখানে যেহেতু দুর্বল ছিল বৃদ্ধ লোক, সে কথা বলতে পারেনি, তো একই ব্যক্তি দুর্বল ছিল এবং একই ব্যক্তি কথা বলতে পারেনি, তাহলে বোঝা যায় এখন সাবজেক্ট একই ব্যক্তি। তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে টু ডট ডট টু, এখানে যে আছে এই যে টু, টুটা এই এখানে এটা হচ্ছে টু, তাহলে আমরা এই টু এর জায়গায় বসাবো সো, আর টু এর জায়গায় বসাবো দ্যাট। আবার বলছি,
যদি এই ধরনের থাকে এই টু এর জায়গায় বসাবো সো, আর এখানে উইথ যা আছে তাই হবে, আর এই টু এর জায়গায় বসাবো কি দ্যাট। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা লিখি দ্য ওল্ড ম্যান ওয়াজ। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ম্যান ওয়াজ। ওকে, এই টু এর জায়গায় কি বলছি সো বলছি, সো, আর উইথ যা আছে তাই হবে, উইথ মানে ডট ডটটা উইথ অ্যাডজেক্টিভ এটা হবে। তাহলে দা ওল্ড ম্যান ওয়াজ, দা ওল্ড ম্যান ওয়াজ টু এর জায়গায় হবে সো, আর উইথ এর জায়গায় উইথ হবে, আর ইট টু এর জায়গায় হবে দ্যাট। তাহলে দা ওল্ড ম্যান ওয়াজ সো উইথ দ্যাট, দা ওল্ড ম্যান ওয়াজ সো উইথ দ্যাট, এখানে এটার জায়গায় হবে সো, আর এটা যা আছে তাই, আর এই টু এর জায়গায় হবে দ্যাট। তারপর হবে কি সাবজেক্ট, তবে কি হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে দা ওল্ড ম্যান, সাবজেক্ট কে ওল্ড ম্যান, তো সাবজেক্টের প্রোনাউন কি হবে হি, সাবজেক্ট প্রোনাউন কি হবে হি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে স্যার এখন ক্যান নট বসাবো না কুড নট বসাবো। এখন তোমরা জানো এই অংশটা পাস্ট টেন্স, এই অংশটা কোন টেন্স, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে কুড নট, আর যদি এখানে ইজ থাকতো তাহলে হতো কি ক্যান নট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, এখানে যদি পাস্ট টেন্স থাকে এখন হবে কুড নট, যেহেতু এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স তাই এখন হবে কুড নট। তাহলে আমরা লিখবো হি কুড নট, তারপর হচ্ছে বাকি টক। দেখো তাহলে বিষয়টা কি হলো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু টক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল ছিল যে কথা বলতে পারছিল না। তাহলে এটাকে আমরা লিখবো দ্য ওল্ড ম্যান ওয়াজ, টু এর জায়গায় হবে সো, উইক যা আছে তাই, আর টু এর জায়গায় হবে দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে এখানে দ্য ওল্ড ম্যান, সাবজেক্টের জন্য এখানে হবে হি, তারপরে ক্যান নট হতো কুড নট, যেহেতু এটা পাস্ট টেন্স তাই কুড নট, তারপর হচ্ছে বারবার ওয়ান যে টক। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট টক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল ছিল যে সে কথাই বলতে পারছিল না। এটা হচ্ছে কমপ্লেক্স। এবার যদি আমরা কমপ্লেক্সকে কম্পাউন্ড করি বা এই সিম্পলটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে ভেরি ডট ডট এন্ড সো, তাহলে আমরা একইভাবে এই সো পর্যন্ত, হ্যাঁ, এখানে যদি টু বসাই এখানে যদি, তাহলে এখানে সো হবে, এখানে টু এর জায়গায় এখানে হবে দ্যাট, এই জায়গাগুলো চেঞ্জ করতে, হ্যাঁ, মনে করো এটাকে আমরা কম্পাউন্ড করব, তাহলে আমরা লিখব দ্য ওল্ড ম্যান ওয়াজ, সো এর জায়গায় হবে কি ভেরি, তাহলে আমরা লিখি দ্য ওল্ড ম্যান ওয়াজ, হ্যাঁ, দ্য ওল্ড ম্যান ওয়াজ, তাহলে সোটা কি হবে ভেরি, ভেরি, তারপর উইক যা আছে তাই হবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, আর এই দ্যাট এর জায়গা হবে এন্ড সো, দ্যাট এর জায়গা কি হবে এন্ড সো, আচ্ছা, তারপর হবে যা আছে তাই, হি কুড নট টক। দেখো তাহলে আমরা টু ডট ডট টু যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করার জন্য সো ডট ডট দ্যাট এই সিস্টেমে হবে, আর এটা কম্পাউন্ড হবে ভেরি ডট ডট এন্ড সো এই ব্যাপার। এখন মনে করো আমরা এই ব্যাপারটাকে আমরা কম্পাউন্ডে কমপ্লেক্সে নিয়ে আসবো, তখন কি হবে এখানে এই যে ভেরি, ভেরিটা চেঞ্জ হবে আর এন্ড সো চেঞ্জ। মনে করো আমরা এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, তাহলে কিভাবে করব, তাহলে লিখবো দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ম্যান ওয়াজ, ভেরি কি হবে সো, ভেরি কি হবে সো, আচ্ছা, তাহলে এখানে ভেরি কি হবে সো, আর উইথ যা আছে তাই হবে, আর এই এলসো জায়গা হবে দ্যাট, এলসো জায়গা কি হবে দ্যাট, তাহলে হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ম্যান ওয়াজ, ভেরি জায়গা হবে সো, উইথ যা আছে তাই, আর এলসো জায়গা হবে দ্যাট, তারপর যে অংশটা আছে টু হবে হি কুড নট। তাহলে আমরা দুইটা নিয়ম করলাম, এবং আমরা আরেকটা एग्जांपल করব, যদি এখানে বলি সাবজেক্ট এক আর সাবজেক্ট ভিন্ন হলে কি হবে, এটা আমরা মুছি, তবে এখন আমরা একটা एग्जांपल ভিন্ন সাবজেক্ট যুক্ত অর্থকে কিভাবে করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট ভিন্ন টু ডট ডট
plus or plus object plus 2 plus r যদি সাবজেক্ট ভিন্ন হয় একটা জিনিস খেয়াল করো যে সাবজেক্ট এক হলে 2 ডট ডট 2 আর সাবজেক্ট ভিন্ন হলে 2 ডট ডট এখানে ফর আর অবজেক্ট এই 2 প্লাস ভার্ব 1 2 প্লাস ভার্ব 1 এটা ঠিক আছে শুধু এই অংশটা বাদ দিতে হবে ফর আর অবজেক্ট সাবজেক্ট ভিন্ন হলে ফর অবজেক্ট নিয়ে আসতে হবে মনে করো একটা এক্সাম্পল the load is too heavy for me to carry আমি লিখলাম দেখো তো the load is too heavy for me to carry বোঝাটা আমার জন্য এতই ভারী যে এটা আমি বহন করতে পারি না এখানে সাবজেক্ট হচ্ছে বোঝা হ্যাঁ বোঝা হচ্ছে এখানে the load তাহলে বোঝা তো একটা জড় পদার্থ সে তো তার নিজে নিজে তার কাজ করতে পারে না তাহলে বোঝা যায় তাহলে পরের সাবজেক্টটা একটা ব্যক্তিবাচক সাবজেক্ট এখানে ফর মি আছে তার মানে এখানেই আমাদের সাবজেক্ট পরে আমরা খুঁজে পাবো তাহলে তাহলে বোঝাটা এতই ভারী যে এটা আমি বহন করতে পারি না তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে কমপ্লেক্স করার জন্য এই নিয়মটা যা আছে বহাল থাকবে এটা তোমাদের জন্য একটা ইয়ে তাহলে লিখবো আমরা the load is 2 এটা কি হবে so so আর হেভি যা আছে তাই আর এখানে the load is so heavy দেখো the load is so heavy এখানে এই হেভি পরে এই যে for me যেটা আছে এখানে আইসা that কি হবে that that এর পরে এখানে সাবজেক্ট এখানে for me এর জন্য me এর জন্য হবে I এর জন্য সাবজেক্ট কি হবে I যদি এখানে থাকতো মনে করো him তাহলে সাবজেক্ট হতো he যদি এখানে থাকতো her তাহলে সাবজেক্ট হতো she যদি এখানে থাকতো them তাহলে সাবজেক্ট হতো they অর্থাৎ এখানে যে অবজেক্ট আছে এই অবজেক্ট দেখে এখানে সাবজেক্টকে নির্ণয় করতে হবে তাহলে me থাকতে হবে কি I তাহলে যদি him থাকে সাবজেক্ট হবে he আর যদি এখানে her থাকে সাবজেক্ট হবে she যদি them থাকে সাবজেক্ট হবে they তাহলে আমরা কি লিখব the load is সেই জায়গায় so হেভি যা আছে তাই তারপরে এখানে that বসো নিয়মের that তারপর সাবজেক্ট হবে এখানে I এখানে হচ্ছে I এর পরে এখানে হবে cannot অথবা could not এখানে দেখো is হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে can not I can not cannot এর পরে ভার্ব 1 তাহলে ভার্ব 1 কি the load is so heavy that I cannot carry যেহেতু carry একটা ট্রান্সিটিভ ভার্ব তাহলে এটার পরে একটা অবজেক্ট দেওয়া লাগবে এখানে অবজেক্ট লোড এর অবজেক্ট হচ্ছে ই এখানে একটা ই বসাতে হবে তাহলে বাক্যটা সুন্দর হবে তাহলে আমরা কি হবে the load is ট্রেড জায়গায় so heavy that তারপর হচ্ছে এখানে হবে I তারপর হচ্ছে cannot carry it আর এটা তো মানে এই নিয়মই হবে the load is so এর জায়গায় হবে কি very so এর কি হবে very heavy যা আছে তাই heavy আর যেটা যায় কি হবে জানেন সেটা যায় কি হবে আচ্ছা তারপরে হুবহু যা আছে ঠিক আছে তাহলে আমরা তিনটা নিয়ম এখানে তোমাদেরকে আলোচনা করব হ্যাঁ আশা করি তিনটা নিয়ম বুঝতে পেরেছো আমরা আমাদের যে হাতে এখনো সময় আছে আমরা আরো কিছু নিয়ম জানব এখন মনে করো সিম্পল সেন্টেন্সে আছে টু প্লাস ভার্বের ওয়ান হ্যাঁ অথবা in order to in order to প্লাস ভার্ব যদি
যদি এমন থাকে টু প্লাস ভার্বের ওয়ান অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের ওয়ান, তাহলে এই ধরনের বাক্যকে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব। এখানে হবে সো দ্যাট, কি হবে এখানে সো দ্যাট, সো দ্যাট এর পরে হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা টু, এটা হচ্ছে ভার্বের ওয়ান। ওকে, আচ্ছা এখানে হবে ওয়ান অথবা ওয়ান, পাস্ট টেন্সের ওয়ান প্লাস প্লাস টু, ওয়ান্টেড টু, হ্যাঁ, প্লাস ভার্বের ওয়ান প্লাস আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই। মনে করো একটি বাক্য এরকম, স্টুডেন্টস স্টুডেন্টস ছাত্রছাত্রীরা গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ। মনে করো বাক্যটা এমন যে স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা গো টু স্কুলে যায় টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করে। অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান, এটা হচ্ছে মেইন ফোকাস, টু এর পরে ভার্বের ওয়ান। আচ্ছা এটা হচ্ছে টু, এটা হচ্ছে ভার্বের ওয়ান, এই অ্যাকোয়ার কি ভার্বের ওয়ান। তাহলে ছাত্রছাত্রীরা স্কুলে যায় জ্ঞান অর্জন করার জন্য, এটা তার উদ্দেশ্য। তাহলে ছাত্রছাত্রীরা যদি স্কুলে যায় তাদের একটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য? জ্ঞান অর্জন করা। তাহলে আমরা উদ্দেশ্যমূলক বাক্যকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে এখানে সোদের দিয়ে করতে হবে। তাহলে এখানে শুরু থেকে আমাদের এই টু পর্যন্ত, যে টু এর আগ পর্যন্ত টু, তাহলে এটা আমরা স্টুডেন্টস গো টু স্কুল, এটা পুরো লাগবে, হুবহু লাগবে, হ্যাঁ। তারপর স্টুডেন্টস একটা দি ব্যবহার করা যেতে পারে, the students go to school, তাহলে আমরা লিখতে পারি the students go to school। এখানে উদ্দেশ্য কি এই টু, টু পর্যন্ত আগে, টু এর আগ পর্যন্ত লেখার পরে আমরা টু এর জায়গায় লিখবো হচ্ছে সো দ্যাট, কি লিখবো সো দ্যাট ছাত্রছাত্রী স্কুলে যায় যাহাতে করে, তাহলে সো দ্যাট এর পরে লাগবে সাবজেক্ট, কি লিখবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে দ্য স্টুডেন্ট, সাবজেক্ট কি বলতো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস এর এখানে প্রনাউন ফর্ম হবে দে, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, হ্যাঁ, প্রনাউন ফর্ম হচ্ছে দে, এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস গো টু স্কুল সো দ্যাট, সাবজেক্ট হচ্ছে দে। এখানে হচ্ছে ক্যান অথবা কুড, এখন আগের মতোই যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হবে ক্যান, আর যদি এখানে পাস্ট টেন্স থাকে এখানে হবে কুড। তাহলে গো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাই এখানে হবে ক্যান, দে ক্যান। তারপর হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের কি এই যে একটা হচ্ছে ভার্বের ওয়ান, তাহলে হবে the students go to school, the students go to school so that, এরপরে কি হবে so that, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে they can অথবা could can, ভার্বের ওয়ান অ্যাকোয়ার, তারপর বাক্য বিশেষণ নাউন। ছাত্রছাত্রীরা স্কুলে যায় যাতে করে তারা জ্ঞান অর্জন করতে পারে। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কিভাবে হবে? এখানে বলছি ওয়ান অথবা ওয়ান। আচ্ছা, তাদের যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য জ্ঞান অর্জন। তাহলে আসলে ছাত্ররা কি চায়? হোয়াট দে ওয়ান্ট, দে ওয়ান্ট অ্যাকচুয়ালি টু অ্যাকোয়ার নলেজ, তারা আসলে জ্ঞান অর্জন করতে চায়, তাদের চাওয়াটা হচ্ছে জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনের অন্বেষণেই তারা স্কুলে যায়। তাহলে আমরা লিখতে পারি এই ওয়ান যুক্ত বাক্য, তার মানে আমরা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আর দি স্টুডেন্টস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স না, গো প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা লিখবো ওয়ান, কি লিখবো স্টুডেন্ট ওয়ান, তারা চায়। তারপর টু, কি চায় তারা? the students want to জ্ঞান অর্জন করতে, তাহলে অ্যাকোয়ার নলেজ, কি হবে এই অ্যাকোয়ার নলেজটা আমরা নিয়ে আসতে টু অ্যাকোয়ার, ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করতে
তাই and so হ্যাঁ and so এবং তাই and so সেই জন্যই তারা কোথায় যায় হ্যাঁ they go to school and so they go to school they go to দেখো তাহলে এখানে কি লিখলাম the students ছাত্রছাত্রীরা চায় to acquire knowledge জ্ঞান অর্জন করতে and so এবং সেজন্যই তারা go to school স্কুলে সময় আছে তো নাকি ঠিক তাহলে আমরা 4 নাম্বার পড়লাম আমরা আরো একটা স্ট্রাকচার করব তো শিক্ষার্থীরা যে উদাহরণগুলো বা যে নিয়মগুলো করাচ্ছি তোমরা বাসায় অবশ্যই এই এই ধরনের উদাহরণগুলো প্র্যাকটিস করবে the more you practice the more you can develop your skill তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি তোমাদের স্কিল বা দক্ষতাকে ডেভেলপ করতে পারবে দ্যাটস ওয়াই you must practice অবশ্যই প্র্যাকটিস করবে এবার নাম্বার হচ্ছে 5 6 আর আমাদের থেকে আর দুটো স্ট্রাকচার করানো যায় কিনা আমরা নাম্বার 5 যে স্ট্রাকচারটা করাবো সেটা হচ্ছে যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএন এটা নাউনের কাজ করে জিরান কিসের কাজ করে নাউনের কাজ করে আর আরেকটা ওয়ার্ড আছে জিরানের পাশাপাশি আরেকটা ওয়ার্ড অনেক সময় থাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে আর জিরান নাউনের কাজ করে তাহলে এখানে যেটা হবে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান হ্যাঁ যদি থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব আর কিভাবে কম্পাউন্ড করব হ্যাঁ মনে রাখতে হবে আমার সাথে পড়ে ইউ ক্যান রিড উইথ মি if the sentence start with by plus gerund যদি সেন্টেন্সটা by plus gerund স্টার্ট হয় তাহলে how we can change from simple to complex কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব তাহলে in that cases we must use here if plus affirmative এখানে আমরা অবশ্যই if এর সাথে affirmative অংশ ব্যবহার করব if plus affirmative আর এখানে হবে imperative imperative মানে হচ্ছে মেইন ভার্ব দ্বারা শুরু হবে imperative মানে হচ্ছে মেইন ভার্ব দ্বারা এখানে শুরু করতে হবে প্লাস and okay we can give an example here মনে করো উদাহরণটা এমন by working hard you can change your destiny মানে হচ্ছে ভাগ্য destiny মানে কি দেখো যদি উদাহরণটা আমি এমন দেখি by plus gerund by working hard you can change your destiny কঠোর মানে কঠোর পরিশ্রমের দ্বারা তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো তাহলে এটা কমপ্লেক্সটা হবে if মানে অর্থটা এমন হবে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে তাহলে আমরা লিখব প্রথমে if প্রথমে কি লিখব if তোমরা জানো কম্পাউন্ডস কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ দুটো ক্লোজ হয় if এর পরে সাবজেক্ট লাগবে ক্লোজ মানে সাবজেক্ট তাহলে এখানে বাই ওয়ার্কিং হার্ড এখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে আমরা কোথা থেকে সাবজেক্ট পাবো হ্যাঁ ডোন্ট ওয়ারি যদি এখানে সাবজেক্ট না থাকে তাহলে পরের যে ক্লোজ আছে ওখান থেকে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে এখানে কি আছে ইউ দ্যাটস ওয়াই এই ইউটা এখানে সাবজেক্ট আছে তাহলে আমরা লিখব ইফ ইউ আচ্ছা তাহলে হবে তাহলে এখানে বাই বাদ এখানে বাই আর হবে না ইফ ইউ এখানে যে ওয়ার্কিং আছে ওয়ার্কিং এ আইএনজি বাদ দিতে তাহলে আমরা লিখব ইফ ইউ work hard comma তাহলে যা আছে তাই you can change your destiny তাহলে কি হবে if you work hard হ্যাঁ if you
পারো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো। তা এটা হচ্ছে কমপ্লেক্স। এবার যদি কম করি তাহলে কি হবে? এখানে আমি বলেছি প্রথমে ইম্পারেটিভ হবে, মেইন ভার্ব দিয়ে শুরু করতে। তাহলে মেইন ভার্ব দিয়ে শুরু করতে হলে এখানে আমাদের ইফ বাদ দিতে হবে। তারপর মেইন ভার্ব মানে এখানে সাবজেক্ট ইউ বাদ দিতে হবে। শুরুতে হবে ওয়ার্ড, শুরুতে কি হবে? ওয়ার্ড। লিখবো আমরা ওয়ার্ড, ওয়ার্ক হার্ড লিখবো, ওয়ার্ক। তারপর হবে মাঝখানে এন্ড, এখানে এই জায়গায় হবে কি ওয়ার্ক হার্ড এন্ড। তারপর হচ্ছে বাকি অংশ ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। ওকে, তাহলে কি হবে? ওয়ার্ক হার্ড এন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। তাহলে এটা খুব ইজি। আর লাস্ট আরেকটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচার মধ্যে আজকে ক্লাস শেষ করব। আর যদি মনে করো সিম্পল সেন্টেন্স উইদাউট কি থাকে, উইদাউট জাস্ট জিরান। জিরান মানে কি? ভার্বের সাথে এন্ড। জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস এন্ড, যেটা নাউনের কাজ করে। উইদাউট প্লাস জিরান থাকে, এখানে যেটা হবে এখন হবে ইফ। যেভাবে বলো তো, এখানে বলেছি অ্যাফার্মেটিভ মানে হাবুদুত বলেছিলাম না, এখন হবে নেগেটিভ। কি হবে? না বলো। আর এখানে আগের মতই ইম্পারেটিভ হবে, এখানে অর ব্যবহার করতে হবে। অর, এই অরটা মনে রাখো। তাহলে উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় ইফ প্লাস নেগেটিভ কম্পাউন্ডে গিয়ে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ প্লাস অর। তাহলে আমরা যদি এই বাক্যটা এরকম থাকে, উইদাউট ওয়ার্কিং হার্ড, কমা you can change your destiny. মনে করে এই বাক্যটা এমন আছে, without working hard you can change your destiny। এটার নিয়মটা অনেকটা কাছাকাছি, জাস্ট একটু ওয়ার্ড চেঞ্জ হবে। এখন ইফ, এখানে ইফই হবে, তাহলে তখন কি লিখবো আমরা? ইফ না, আচ্ছা ইফ। তাহলে আবার হবে এখন নেগেটিভ না, এখানে দেখো উইদাউট শব্দটা এখানে আর হবে না, উইদাউট বাদ। তোমরা জানো ইফ যুক্ত বাক্য হলে আবার সাবজেক্ট লাগবে, যেহেতু ওয়ার্কিং হার্ড এখানে সাবজেক্ট নাই, আগের মতো এখানে ইউ সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হবে কি ইউ। নেগেটিভ করতে হবে, তাহলে এখানে তো ওয়ার্কিং এর সাথে আইএনজি বাদ দিতে হবে, ইউর সাথে নেগেটিভ করতে ইউ ডন্ট, ইফ ইউ ডন্ট নেগেটিভ, তাহলে ওয়ার্ক, ইউ ডন্ট ওয়ার্ক হার্ড, কমা you can not, you cannot change your destiny। দেখো তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি। কঠোর পরিশ্রম ছাড়া তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো না। তাহলে হবে এটা ইফ ইউ ডন্ট ওয়ার্ক হার্ড ইউ তারপর ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। এখন হবে ইম্পারেটিভ না, প্রথমে হবে ভার্ব, তাহলে হচ্ছে ওয়ার্ক না, ইফ বাদ দিতে হবে, ইউ বাদ দিতে হবে, ডন বাদ দিতে হবে, শুরু বাদ দিতে হবে ওয়ার্ক, লিখতে হবে ওয়ার্ক। এখানে মাঝখানে হবে অর, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি। ওয়ার্ক হার্ড তারপর হচ্ছে অর ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি। কঠোর পরিশ্রম করো অথবা তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে আমি যে 6টা স্ট্রাকচার এবং উদাহরণ আজকে করলাম, তোমরা এগুলি মোস্ট কমন ইউজড, সবচেয়ে বহুল
ব্যবহৃত এই স্ট্রাকচারগুলো পরীক্ষা আসে। অনেকগুলো স্ট্রাকচার আছে, সেখান থেকে বেছে বেছে আমি কিছু স্ট্রাকচার করালাম। আশা করি তোমরা বাসায় যদি আমার এই ক্লাসটি ফলো করে থাকো এবং বাসায় যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে তোমরা অবশ্যই ভালো করতে পারবে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই আইটেমটাতে তোমাদের ভালো সুযোগ রয়েছে ভালো মার্কস পাওয়ার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই। ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ান্ট টু ক্লোজ মাই ক্লাস হিয়ার রাইট নাও। ভালো থেকো, সুস্থ থাকো সবাই। আবার ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে স্যার ক্লাসটা সাউন্ড ক্লিয়ার ছিল?